সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। গ্যাস সংকটে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পে ধস, কমেছে উৎপাদন, শিপমেন্ট নিয়েও শঙ্কা। রংপুরে গণপতি পরিবারের 4 জনকে শ্বাসরোধে হত্যা করা হয়, মেলেনি ধর্ষণের আলামত। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে 6 জনকে পুশিং চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা। দেশের অন্যান্য স্থানের মতো গ্যাস সংকটে পড়েছে বন্দর নগরীর পোশাক খাত। গত 2 সপ্তাহ ধরে গ্যাসের চাপ অনেকটা কমে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অধিকাংশ টেক্সটাইল ও নিটওয়্যার কারখানা মালিকরা। শিপমেন্ট নিয়েও শঙ্কায় রপ্তানিকারকরা। শিল্প মালিকদের দাবি, দ্রুত সংকটের সমাধান না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে পোশাক খাত। লাইনের পর লাইন সাজানো আধুনিক সব মেশিনপত্র, অথচ সচল নেই একটিও। সুইং কিংবা ডাইং সব বিভাগে একই দৃশ্য। কোনো কোনো কারখানায় কয়েক ঘন্টা, আবার কোথাও পুরো দিনে বন্ধ রাখতে হচ্ছে উৎপাদন। এই চিত্র চট্টগ্রামের পোশাক কারখানার। চলছে নীরব হাহাকার। এই স্থবিরতার মূল কারণ গ্যাস সংকট। টানা 2 সপ্তাহ ধরে চট্টগ্রাম অঞ্চলের টেক্সটাইল ও নিটওয়ার কারখানাগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাসের চাপ। টেক্সটাইল ও নিটওয়ার ডাইং নিটগুলোতে যেখানে সর্বনিম্ন 15 থেকে 20 psi গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে গত 2 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 2 psi। এতে নষ্ট হচ্ছে কাঁচামাল। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকার কারণে আমরা উৎপাদন ঠিক মতো করতে পারতেছি না। তো এর ফলে প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে, লোকসান দিন দিন বেড়েই চলতেছে। গ্যাস সংকটের কারণে ফ্যাব্রিক সরবরাহ বন্ধ থাকায়, তৈরি পোশাকের শিপমেন্টের সময়সীমা পার হয়ে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে শত শত প্রতিষ্ঠান। এদিকে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও ভাবিয়ে তুলছে ব্যবসায়ীদের। সুতা ওরা আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। কেন পারতেছে না? ওরা বলছে গ্যাসের জন্য আমার চালাতে পারেনি। একইভাবে আমাদের কাপড় ডেলিভারি হচ্ছে না যারা টেক্সটাইল মিল থেকে। তো এইটা একটার সাথে একটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ নিয়ে কিন্তু আমাদের বাইরেও কিন্তু উদ্বিগ্ন। মহেশখালীর ভাসমান এলএনজি গ্যাস টার্মিনাল থেকে সরবরাহ সচল করার ঘোষণার পরও এর সুফল পাচ্ছে না কারখানাগুলো। আমাদেরকে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে এবং আমরা এখন একটা চিন্তায় আছি কিভাবে করে আমাদের বায়ারগুলো টিকিয়ে রাখবো। কারণ আমরা যদি অন টাইমে শিপমেন্ট করতে না পারি, তাহলে বায়ারগুলো কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। বায়ার কিন্তু গ্যাসের এই যে প্রবণতাটা বা গ্যাসের যে প্রতিবন্ধকতাটা দেখছে, এবং আমরা যেটা অন টাইমে শিপমেন্ট করতে পারছি না, তাই সেক্ষেত্রে আমাদের অর্ডারগুলো অনেকাংশে কমিয়ে দিচ্ছে। বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা সামলে দেশের রপ্তানি খাত যখন টিকে থাকা যুদ্ধ করছে, ঠিক তখনই গ্যাসের এই তীব্র সংকট যেন মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়িয়েছে। পোশাক কারখানার মালিকরা বলছেন, নিরবিচ্ছিন্নভাবে পোশাক খাতে যদি গ্যাস সরবরাহ করা না হয়, তাহলে এই খাত কিন্তু ধ্বংসের মুখে পড়বেন। ধ্বংসের মুখ থেকে তাদেরকে বাঁচানোর জন্য এখনই একটি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। রংপুরে গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে ময়নাতদন্তে। সকালে রংপুর মেট্রোপলিটন সদর দপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আব্দুল মাহমুদ এই তথ্য জানান। ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ এবং ডোপ টেস্ট করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিংয়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বাধায় তারা ঢুকতে না পেরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সকাল 6:30টার দিকে 16 নওগাঁ ব্যাটালিয়নের রামদাসপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফ এর 12 ব্যাটালিয়নের শমশের নগর ক্যাম্পের সদস্যরা 6 জন পুরুষকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দেয়।
দিনাজপুরে পুলিশ, বিএনপি কর্মী ও শ্রমিকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এছাড়া ১৬ ঘন্টা পর বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে এই ত্রিমুখী সংঘর্ষ বাধে। সকাল ১১টার দিকে কোতোয়ালি থানার চত্বরে শ্রমিকদের আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের সময় সাংবাদিকের মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেখ বাদশাকে আদালতে পাঠায় পুলিশ। তাকে আদালতে নেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া মামলায় শেখ বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া বকুল সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি আবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান আসামি রফিকুল ইসলাম ভূঁইয়া বকুল পলাতক রয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। নওগাঁর রানীনগরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে ৬ বছরের ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ২ কিশোর হল উপজেলার লোহাচোড়া দক্ষিণ পাড়া গ্রামের আলামিনের ছেলে ইশতিয়াক ও সিদ্দিকের ছেলে মারুফ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবার চট্টগ্রাম সংবাদ। একীভূত হওয়া ৫ ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই সময় অবিলম্বে ব্যাংকের স্বাভাবিক লেনদেন চালুর প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। সকালে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকগণের ব্যানারে নগরের আগ্রাবাদ মোড়ে সমবেত হন আমানতকারীরা। তারা বলেন, বছরের পর বছর ধরে ব্যাংকে জমানো তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে এখন রাস্তায় নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ব্যাংক থেকে পুরো টাকা ফেরতের স্পষ্ট প্রজ্ঞাপন জারি করার আবেদন জানান তারা। এছাড়া কোনো ধরনের শর্ত বা হেয়ার কাটের সিদ্ধান্ত তারা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে আগ্রাবাদ মোড় থেকে ৫ ব্যাংকের শাখা কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন সংক্ষুব্ধ গ্রাহকরা। খাগড়াছড়ির দীঘিনালায় ৩ ঘন্টার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে অন্তত ২৫টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২০টিরও বেশি ঘর। ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। ৩ ঘন্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে নদী ছাড়ার পানি বেড়ে জামতলী সুধীর মেম্বারপাড়া, জামতলী বাঙালিপাড়া ও বাজার সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পানিতে ঘরবাড়ি ও মালামাল ভেসে গেছে। চার শতাব্দীরও বেশি সময় ধরে ফেনীর মাটিতে দাঁড়িয়ে আছে এক মহীরুহ মেঘ শিরীষ। এটি পাখির অভয়ারণ্য। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই গাছটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। ৪০০ বছরেরও বেশি সময় ধরে পথিককে ছায়া দিয়ে আসছে ফেনীর এই মেঘ শিরীষ। জনশ্রুতি আছে শেরশাহ সূরির আমলে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশে পথচারীদের বিশ্রামের জন্য রোপণ করা গাছগুলোরই একটি এটি। পাখিগুলো আছে ঐতিহ্যবাহী, গাছটা সুন্দর লাগে, আকর্ষণ লাগে, দেখতে ভালো লাগে। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের রেইন ট্রি জাতের এই গাছের বৈশিষ্ট্য, আকাশে মেঘ জমলে পাতাগুলো গুটিয়ে যায়। স্থানীয়দের দাবি, কবি নবীন চন্দ্র সেন গাছটির ছায়ায় বসে সাহিত্য চর্চা করতেন। সরকারিভাবে এটাকে রাখতে হয় বা ঐতিহ্য হিসাবে, তাহলে যদি আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া যায় কিছুটা, তাহলে গাছে শক্তি পায়। এই গাছটা যদি সংস্কার করেন, ফাইলগুলা যদি কাইটা দেয়, মানুষের যাতায়াতের নিরাপত্তার জন্য সবচেয়ে সুবিধা হয়। একসময় গাছে পেরেক ঢুকিয়ে লাগানো হতো ব্যানার পোস্টার। সচেতনতার কারণে এখন সে চিত্র বদলেছে। গাছটি ঘিরে গড়ে উঠেছে পাখি ও ছোট প্রাণীর আবাসস্থলও। গাছটাকে আবার পুনর্জীবন দেওয়া হোক এবং এই গাছটি সংরক্ষণে আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে আমরা তাদের কাছে বিনীত
অনুরোধ করছি। ঢালগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোরও আসলে সংস্কার হওয়া দরকার। আর আরেকটা বিষয় হলো যে বার্ড নেস্ট ফার্ম যেগুলো সেগুলো কিন্তু এই উদ্ভিদে রাখা উচিত। সময় বদলেছে পথ, কিন্তু গভীর শিকড়ে ইতিহাস আঁকড়ে দাঁড়িয়ে আছে ফেনীর এই মেঘ শিরীষ। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। আইনের শাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন কিনা সংসদে জানতে চেয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম 8 মাসের চেয়ে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিক সফলতা এসেছে। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে অগস্ট মাস পর্যন্ত সময়ের চেয়ে 2026 সালের জানুয়ারি অগস্ট পর্যন্ত খুন, নারী শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন সহ বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতির পরিসংখ্যান তিনি তুলে ধরেন। 2026 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত খুনের পরিসংখ্যান তখন হয়েছিল যখন তারা ছিলেন আর কি 2607টা। বর্তমান সরকারের সময়ে 2332টা, 300-র বেশি কমেছে মাননীয় স্পিকার। নারী ও শিশু নির্যাতন ইস ডকুমেন্ট। নারী ও শিশু নির্যাতনের তুলনামূলক চিত্র ওই একই 2025-এর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 11,269, বর্তমান সময়ে একই সময়ে 9,347, প্রায় 2,500-এর বেশ কম। অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে ঢাকায় নজরুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কবির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশের পাশাপাশি তার সৃষ্টির আরও চর্চার উপর গুরুত্ব দেন বিশিষ্টজনেরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির মানসপটে এক অবিচ্ছেদ্য নাম। সব্যসাচী এই সাহিত্যিকের সৃষ্টি প্রতি ক্ষণে যোগায় প্রেরণা। মানবতার কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবসে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেন, বর্তমান সময়ের নানা অস্থিরতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াইয়ে নজরুল চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। নজরুল ছিলেন অলওয়েজ এগেইনস্ট এস্টাবলিশমেন্ট, যে এস্টাবলিশমেন্ট মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি করে, তার অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে, সেই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। সেটা ব্রিটিশই হোক, সেটা যদি তার সজ্ঞানে পাকিস্তানি হতো তাও হতো, যদি এখনও তিনি বেঁচে থাকতেন তাহলেও তিনি এই সমস্ত কারণে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে থাকতেন। সুতরাং যারা এস্টাবলিশমেন্টে ছিলেন তারা যে সমস্ত একাডেমিক এস্টাবলিশমেন্টকে সহায়তা করতেন তারা নজরুলকে সজ্ঞানে এড়িয়ে গেছেন। নজরুলের নাটকগুলোতে যেমন গভীর রাজনৈতিক ও সামাজিক দর্শন রয়েছে, তেমনি রয়েছে অসাধারণ কাব্যময়তা। নাট্যচর্চার মূলধারায় নজরুলকে ব্যাপকভাবে ফিরিয়ে আনলে দেশের নাট্য সাহিত্য আরও সমৃদ্ধ হতো বলে মন্তব্য করেন এই নাট্য নির্দেশক। চর্চার ক্ষেত্রে আমরা মূলত দুটো দিকেই আমরা মনোযোগ দেই, সেটা হলো সঙ্গীত এবং আবৃত্তি, অর্থাৎ তার কাব্য এবং সঙ্গীতের দিকটা। এখন প্রশ্ন হলো তার কিন্তু সৃষ্টির অনেক দিক রয়েছে যেগুলোর খুব একটা আমাদের নজরই নেই। যেগুলোর প্রথমে আমি বলবো নাটক একটা দিক। নাটক নজরুল প্রায় 80টির উপরে নাটক লিখেছেন। শিশুতোষ নাটক লিখেছেন প্রায় 30টারও উপর, যেগুলো নাটক আকারে পরিবেশিত হয়। এই দিকটা আমাদের কিন্তু নজরে নেই। 1383 বঙ্গাব্দের 12 ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ। বিদ্রোহ আর প্রেমের অমলিন সুর বুনে যিনি দিয়েছেন আত্মমর্যাদার শক্তি, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতক পূর্ণ হয়েছে আজ। এই অর্ধশতকেও কাজী নজরুল ইসলামের দর্শন, গান, কবিতা এতটুকু পুরনো হয়নি।
বরং তার লেখনী এখনও বাঙালির যে কোনো লড়াই সংগ্রাম আন্দোলনের প্রথম হাতিয়ার। তাই তো বাঙালির চেতনায় চিরভাস্বর, চিরতরুণ কাজী নজরুল ইসলাম। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছে পরের প্রসঙ্গে। জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 20 সেপ্টেম্বর দিন ধার্য করে। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। তদন্ত শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রসিকিউটর গাজী তামিম জানান, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার হন তিনি। সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস পলাতক রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে ওনারা এই আন্দোলন দমনে যে সকল অপরাধ করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই ফরমাল চার্জের উপরে ভিত্তি করে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই মামলার একজন আসামি যিনি পলাতক আছেন ধনঞ্জয়, তাকে গ্রেফতার করে হাজির করার জন্য পরবর্তী একটি দিন ধার্য করেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 332 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ 1,500-এরও বেশি মানুষ। এর মধ্যে নেপালে নিখোঁজ মানুষের সংখ্যা 9 শতাধিক এবং তিব্বতে 5.5 শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এর মধ্যে অধিকাংশই ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 28টি দেশ থেকে আসা পর্যটক। আকস্মিক এই বিপর্যয়ে নেপালের অন্তত 9টি জলবিদ্যুৎ প্রকল্প, 19টি সেতু এবং 40 কিলোমিটার মহাসড়ক ভেসে গেছে। নিখোঁজদের সন্ধানে এখন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, হিমবাহ ধস এবং ধ্বংসাবশেষের প্রবাহ থেকে আকস্মিকভাবে এই ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি তৈরি হয়। এমনকি নদীতে ধ্বংসাবশেষ থাকায় ফের বন্যার শঙ্কা করা হচ্ছে। সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হয়ে দল বিলুপ্তির ঘোষণা দিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র দল সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF। দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের সঙ্গে হওয়া এক চুক্তির অংশ হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির প্রধান এই সিদ্ধান্ত জানান। মঙ্গলবার দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে বক্তব্য দেওয়ার সময় SDF নেতা মাজরুম আবদি বলেন, সিরীয় সেনাবাহিনীর সঙ্গে SDF পুরোপুরি একীভূত হয়েছে। এখন থেকে স্বাধীন কোনো বাহিনী হিসেবে এর আর কোনো কার্যক্রম থাকবে না। কুর্দি নেতৃত্বাধীন এই বাহিনী একসময় সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি স্বায়ত্তশাসিত এলাকা নিয়ন্ত্রণ করত। তবে জানুয়ারিতে সরকারি বাহিনীর অভিযানের পর তারা তাদের অধিকাংশ ভূখণ্ড হারায়। এরপর সারা সরকারের সঙ্গে একীভূত হওয়ার একটি চুক্তিতে সই করে তারা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। গ্যাস সংকটে চট্টগ্রামে তৈরি পোশাক শিল্পে ধস, কমেছে উৎপাদন, শিপমেন্ট নিয়েও শঙ্কা। রংপুরে গণপতি পরিবারের 4 জনকে শ্বাসরোধে হত্যা করা হয়, মেলেনি ধর্ষণের আলামত। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সীমান্তে 6 জনকে পুশিন চেষ্টা, বিএসএফের, বিজিবির বাধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।